দেখো আমি আগেই বললাম যে আমরা যেরকমভাবে এগোতে চাইছি সেটা হচ্ছে যে আমরা যেরকম একদম টপিক ধরে ধরে বা স্ট্রাকচার ধরে ধরে যেরকম প্র্যাকটিস করছি ঠিক সেরকমভাবে আমরা আবার মানে যেভাবে আমাদের রাইটিং আছে সেভাবেও আমরা এগোবো, ঠিক আছে। মানে যেমন ধরো আগের দিন আমরা একটা স্ট্রাকচার করিয়েছি এবং সেই স্ট্রাকচারের ওপরে নির্ভর করিয়ে আমরা আবার কিছু প্র্যাকটিস করিয়েছি, ঠিক আছে। তো এখন যদি এরকমভাবে চলতে থাকে তাহলে তো আমাদের ট্রান্সলেশনেই গোটা বছরটা চলে যাবে। তাই আমরা এরকম ভেবে রেখেছি যে দুটো ক্লাস আমরা প্র্যাকটিস করাবো স্ট্রাকচার বেসড, স্ট্রাকচার বলবো এবং সেই অনুযায়ী আমরা প্র্যাকটিস করব। ঠিক সেরকমভাবে দুটো ক্লাসের পরে 3 নম্বর ক্লাসটা হবে কনসেপ্ট বেস। আজকে যেমন আমরা প্যারাগ্রাফ রাইটিং নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো দেখো আজকে আমাদের ক্লাস 3 রাইটিংয়ের। তো এবার প্রথমেই আমরা জেনে নেব যে প্যারাগ্রাফ জিনিসটা কী, প্যারাগ্রাফটা কী। প্যারাগ্রাফ হচ্ছে কি, প্যারাগ্রাফ ইজ এ গ্রুপ অফ রিলেটেড সেন্টেন্স দ্যাট ডিসকাস ওয়ান মেইন আইডিয়া। অর্থাৎ প্যারাগ্রাফ হচ্ছে কতগুলো সেন্টেন্সের সংযুক্তিকরণ যেটা একটা মূল ধারণা বা মূল আইডিয়াকে বলবে। অর্থাৎ আমরা বলতে পারি যে ওয়ান প্যারাগ্রাফ মিন্স ওয়ান মেইন আইডিয়া। অর্থাৎ আমরা যদি ধরো মর্নিং ওয়াকের বেনিফিট নিয়ে বলতে চাই তাহলে আমাদেরকে মর্নিং ওয়াকের বেনিফিট নিয়েই বলতে হবে। আমরা যদি বলতে চাই যে এডুকেশন পলিসি নিয়ে তাহলে আমাদেরকে এডুকেশন পলিসি নিয়েই বলে যেতে হবে। বা আমরা যদি বলি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ এ ব্যান অর বুন, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কী, মানে ভালো না খারাপ, তাহলে আমাদেরকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওই ভালো খারাপ দিক নিয়েই আলোচনা করতে হবে। মানে এরকমটা নয় যে আমাদের আলোচনা করছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আমরা হঠাৎ করে ওখানে ওই গ্লোবাল ওয়ার্মিং নিয়ে চলে এলাম, ঠিক আছে। তো এরকমভাবে নয়, একটা প্যারাগ্রাফ মানে হতে গেলে প্রথমত একটা ভালো আইডিয়া আমাদের মাথাতে থাকতে হবে এবং সেইটা নিয়ে আমাদেরকে অবশ্যই অন্তত এখানে 5 থেকে 10 লেখা রয়েছে ঠিকই, কিন্তু আমাদেরকে আমাদের মাধ্যমিক পরীক্ষায় অন্তত 10 থেকে 12 বা 13টা সেন্টেন্স ভালোভাবে লিখতে হবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বিগিনিং, অর্থাৎ বলে না যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। তো সেরকমভাবে আমাদেরকে প্রথম ইমপ্রেশনটা দিতে হবে খুব সুন্দরভাবে। অর্থাৎ আমরা ইন্ট্রোডাকশানটা যে বিষয় নিয়ে লিখতে দেবে সেই ইন্ট্রোডাকশানটা খুব ভালোভাবে করব। এরপরে লজিক্যাল মিডিল, অর্থাৎ যে বিষয় নিয়ে লিখতে দিয়েছে সেইটা সম্পর্কে আমরা এবার একে একে ধাপে ধাপে আমাদের বিষয়গুলোকে সাজাবো। নেক্সট হচ্ছে প্রপার এন্ডিং, অর্থাৎ একটা কথাই আছে বাংলাতে যে যার শেষ ভালো তার সব ভালো। অর্থাৎ আমাদেরকে প্যারাগ্রাফটা এমনভাবেই শেষ করতে হবে যেন সেটাও অনেকটা ইমপ্রেসিভ হয়ে থাকে। এই হচ্ছে প্যারাগ্রাফ সম্পর্কে আমাদের সামান্য ধারণা, ঠিক আছে, এবং কিভাবে লিখতে হবে দেখো। এবার স্ট্রাকচার অফ এ প্যারাগ্রাফ, অর্থাৎ একটা প্যারাগ্রাফের স্ট্রাকচার কি হতে পারে, অর্থাৎ কীভাবে কোন ধাপে ধাপে আমরা লিখব। প্রথমত হচ্ছে টপিক স্ট্রাকচার, অর্থাৎ প্রথম সেন্টেন্সেই আমাদেরকে এখানে মেন আইডিয়াটা বলে দিতে হবে। যেমন ধরো এখানে মর্নিং ওয়াক নিয়ে একটা উদাহরণ আমি দিয়েছি যে কি না, মর্নিং ওয়াক ইজ ভেরি বেনিফিশিয়াল। বেনিফিশিয়াল মিন্স মানে লাভজনক ফর আওয়ার হেলথ, অর্থাৎ মর্নিং ওয়াক হচ্ছে আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো। নেক্সট হচ্ছে সাপোর্টিং সেন্টেন্সেস, অর্থাৎ আমরা এই যে প্যারাগ্রাফটা লিখছি মর্নিং ওয়াক সম্পর্কে, তো সেই সম্পর্কে আমাদেরকে টপিকটা এক্সপ্লেন করে নিতে হবে, ব্যাখ্যা দিতে হবে টপিকের ওপরে, ডিটেলস বলতে হবে টপিকটার ওপরে এবং কিছু উদাহরণও দিতে হবে। যেমন এখানে বলা আছে দেখো, ইট কিপস আওয়ার বডি ফিট, এটা আমাদের বডি সুস্থ রাখে। ইট রিফ্রেশেস আওয়ার মাইন্ড, ইট ইমপ্রুভস ব্লাড সার্কুলেশন। তাহলে আমাদেরকে এইভাবে মানে যে বিষয় নিয়ে লিখতে দিয়েছে তার বডিটা সাপোর্টিং হিসেবে ডিটেলসভাবে লিখতে হবে। নেক্সট হচ্ছে কনক্লুডিং সেন্টেন্সেস, অর্থাৎ এখানে আমি শেষ করব, প্যারাগ্রাফটা শেষ করব কিন্তু পজিটিভ ওয়েতে শেষ করব। কোনো সময় আমরা নেগেটিভ কিছু বলে শেষ করব না, আমরা সবসময় চেষ্টা করব কোনো কিছু পজিটিভভাবে লিখে পজিটিভ ওয়েতে শেষ করা। যেমন সো এভরিওয়ান শুড ডেভেলপ দ্য হ্যাবিট অফ মর্নিং ওয়াক, সুতরাং সবার মধ্যে যেন এই সকালের যে এক্সারসাইজ সেটা যেন সবার মধ্যে ডেভেলপ হয়ে যায়। অর্থাৎ একটা পজিটিভ বার্তা দিয়ে আমরা এখানে শেষ করছি। এইভাবে আমাদেরকে 3টে ধাপে প্যারাগ্রাফটা লিখতে হবে, ঠিক আছে। এবার দেখো
প্যারাগ্রাফ কত ধরনের হতে পারে? প্যারাগ্রাফে 4 ধরনের হতে পারে। এক হচ্ছে ডেসক্রিপটিভ টাইপ, অর্থাৎ এখানে কোনো ব্যক্তিকে ডেসক্রাইব করতে পারে, কোনো প্লেসকে ডেসক্রাইব করতে পারে বা কোনো জিনিসকে ডেসক্রাইব করতে পারে। এখানে উদাহরণ দেখতে পারো মাই স্কুল, এ ভিলেজ ফেয়ার, মাই বেস্ট ফ্রেন্ড, এইসবগুলো এর উদাহরণের মধ্যে পড়ছে। অর্থাৎ ডেসক্রিপটিভ মানে হচ্ছে কোনো কিছুকে ডেসক্রাইব করা। এর পরেরটা হচ্ছে ন্যারেটিভ। এবার এখানে কোনো একটা ঘটনা বা কোনো একটা স্টোরি বলবে। যেমন ধরো এ রেনি ডে, অর্থাৎ একদিন একটা বৃষ্টির দিন, সেই দিন কি হবে না হবে, কি হয়েছিল না হয়েছিল, এগুলো বলতে হবে। এ পিকনিক, অর্থাৎ একটা পিকনিকে আমাদের কোথায় পিকনিকে গিয়েছিলাম, কিভাবে কি কন্ডাক্ট হয়েছিল, কিভাবে সারা দিনটা কেটেছে, এইভাবে আমাদেরকে দেখতে হবে বা বলতে হবে। বেশ, এরপরে হচ্ছে অ্যান অ্যাক্সিডেন্ট, অর্থাৎ একটা অ্যাক্সিডেন্ট সম্পর্কে এখানে বলতে হবে। ন্যারেটিভ, অর্থাৎ যখন মানে এখানে ন্যারেশন করতে হবে তোমাকে। নেক্সট হচ্ছে এক্সপোজিটরি, এখানে ইনফরমেশান দেবে বা ব্যাখ্যা দেবে এখানে। হ্যাঁ, যেমন ধরো ইম্পর্টেন্স অফ এডুকেশন, ইউজেস অফ ইন্টারনেট বা ইউজেস অফ সোশ্যাল মিডিয়া বা ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া ইন স্টুডেন্ট লাইফ। ঠিক আছে, এই ধরনের জিনিসগুলো এই রাইটিংয়ের আওতাতে পড়ছে। এরপরে ওপিনিয়ন, অর্থাৎ এখানে আমি আমার ব্যক্তিগত মতামত জানাতে পারি। যেমন ধরো এখানে মোবাইল ফোনস আর গুড অর ব্যাড, অনলাইন ক্লাসেস আর ইউজফুল, যেমন মানে অনলাইন ক্লাসের উপযোগিতা কী, তারপরে মোবাইল ফোনের ভালো খারাপ দিক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই জিনিসটা খারাপ না ভালো, এই জিনিস নিয়ে যখন আমি আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি তখন সেটা ওপিনিয়ন এর পর্যায়ে পড়ছে। আচ্ছা, এই পর্যন্ত বোঝা গিয়েছে? এই পর্যন্ত বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। ওকে, এইবার আমরা দেখো ধাপে ধাপে কিভাবে রাইটিংটা লিখবো সেটা দেখছি। দেখো, প্রথম যে ধাপটা সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য টপিক, অর্থাৎ আমরা এখানে বুঝবো টপিকটাকে, মানে হোয়াট ইজ দ্য টপিক অ্যাবাউট, অর্থাৎ কোন বিষয় নিয়ে আমাদেরকে লিখতে দিয়েছে। ইজ ইট পার্সন, প্লেস, ইভেন্ট, ওপিনিয়ন, মানে আমরা যে 4টে ভাগ দেখে এলাম সেই 4টে ভাগের মধ্যে কোনটা সেটা আমরা দেখব। দেখো এবার নেক্সট কি, নেক্সট দেখো ব্রেইনস্টর্ম আইডিয়াস, অর্থাৎ এখানে আমাদেরকে এবার নিজেদের মধ্যে নিজে রিসার্চ করতে হবে যে কোনো বিষয় নিয়ে যদি লিখতে দেয় তাহলে সেই বিষয় নিয়ে আমরা কি কি লিখতে পারি। যেমন এখানে ধরো মাই স্কুল উদাহরণ হিসেবে দেওয়া আছে, তাহলে মাই স্কুল সম্পর্কে আমরা এখানে কি কি লিখতে পারি। মাই স্কুল সম্পর্কে মানে আমার স্কুলটা কোথায় অবস্থিত সেটা লিখতে পারি। আমাদের স্কুলের টিচার সম্পর্কে লিখতে পারি, কতজন টিচার আছে, সেই টিচাররা কেয়ারিং কিনা সেইগুলো। ফেসিলিটিস কী কী আছে, মানে আমাদের স্কুলে কী কী আমরা পেয়ে থাকি, ঠিক আছে, উপযুক্ত জলের ব্যবস্থা আছে কিনা, উপযুক্ত ফ্যানের ব্যবস্থা আছে কিনা, বা উপযুক্ত মানে আলো এসব আসে কিনা ক্লাসে, বা ব্ল্যাকবোর্ড ঠিকঠাক আছে কিনা, এই সমস্ত কিছু, বেঞ্চ বা বসার জায়গা ঠিকঠাক আছে কিনা, এইগুলো ফেসিলিটিসগুলো আমরা তখন মনে মনে আইডিয়া করব। এবং প্লেগ্রাউন্ড আছে কিনা সেটা জানবো, এবং প্লেগ্রাউন্ড থাকলে সেটা কেমন, এবং ওয়াই আই লাইক ইট, অর্থাৎ আমি আমার স্কুলটাকে কেন ভালোবাসি, কেন পছন্দ করি আমার স্কুলটাকে, সেই কারণটা আমাদেরকে এবার এখানে জানাতে হবে। ঠিক আছে, এই ধাপে নেক্সট ধাপ কি, এবার তোমাকে অ্যারেঞ্জ করতে হবে। তুমি যে এবার প্রথমে চিন্তা ভাবনা করলে যে টপিকটা কি, কোন টপিকের ওপরে সেটা হলো, সেই টপিকের ওপরে তুমি এবার নিজের ভাবনা চিন্তা করলে, সেই ভাবনা চিন্তা অনুযায়ী পয়েন্ট অনুযায়ী সাজালে। এইবার তোমাকে কি করতে হবে, যে হয়তো দেখো তুমি মাই স্কুল নিয়ে লিখছো, নিয়ে প্রথমেই তুমি প্লেগ্রাউন্ড নিয়ে লিখে দিলে, তাহলে সেটা নিশ্চয়ই সাজানো হবে না। ঠিক আছে, তাহলে তোমাকে সাজাতে হবে কিভাবে না, যাতে করে মানে ধাপে ধাপে জিনিসগুলো আসে। ঠিক আছে, সেইভাবে সাজাতে হবে। তো দেখো প্রথমে ইন্ট্রোডাকশন করতে হবে, তারপরে মিডল পয়েন্টে ডিটেলস যেরকম বোঝালাম ডিটেলসে লিখতে হবে, তারপরে অ্যারেঞ্জ করতে হবে আমার পয়েন্টগুলোকে। প্রথমে মোট কথা প্রথমে তোমাকে মাথার মধ্যে ভেবে নিতে হবে। যদিও আমাদের সুবিধা হচ্ছে আমাদের পয়েন্ট দেওয়া থাকে, সেই পয়েন্ট অনুযায়ী করলেই হয়। হ্যাঁ, পয়েন্ট অনুযায়ী আমাদের লিখতে হয়। তাও কি হয়, মানে পয়েন্ট অনুযায়ী সব লিখতে গেলে তো হবে না, মানে আমাদের নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি এখানে দেখাতে হবে। নিজস্ব ক্রিয়েটিভিটি বলতে আমাদের দেখানোর সুযোগ থাকে ইন্ট্রোডাকশানে। হ্যাঁ, এবং যদিও কোশ্চেনে এরকম বলা থাকে না যে তোমাকে পয়েন্টগুলো দেখেই লিখতে হবে, এরকম বলা থাকে ইউ মে ইউজ দ্য পয়েন্ট, তুমি পয়েন্টগুলো ইউজ করতে পারো। হ্যাঁ, তো আমাদের চেষ্টা থাকবে পয়েন্টগুলো ইউজ করে এবং নিজেদের
যে ক্রিয়েটিভিটি আছে সেটা লাগিয়ে একটা সুন্দর উপস্থাপনা আমরা করতে পারি। এবং সেই উপস্থাপনার জন্য আমরা যেভাবে এগোচ্ছি, অর্থাৎ ট্রান্সলেশন একদম বেসিক থেকে, সেইভাবে কিন্তু আমাদেরকে চালিয়ে যেতে হবে। যাই হোক, আমরা যেরকম ট্রান্সলেশনও করব ঠিক সেরকমভাবে আমরা কিন্তু টপিক ওয়াইজ করব। আজকে যেমন আমরা প্যারাগ্রাফটা শুরু করলাম। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে এবার তোমাকে সঠিকভাবে লিখতে হবে। মোট কথা তোমাকে ক্লিয়ার সেন্টেন্স লিখতে হবে এবং সেখানে খুব সাধারণ গ্রামার ব্যবহার করতে হবে। যেমন আমরা কি শিখেছি, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই তিনটে জিনিস দিয়ে সেন্টেন্স গঠন করতে শিখেছি। তো আমরা আজকে যেগুলোই প্র্যাকটিস করব সেগুলো ওই মানে টপিকগুলো বা ওই স্ট্রাকচারটা ধরেই আমরা এগোবো। এবং এরপরে মেনটেন অর্ডার, অর্থাৎ অর্ডারটা তোমাকে মেনটেন করতে হবে। কোনটা আগে লিখবো, কোনটা পরে লিখবো, কীভাবে লিখবো না লিখবো, বা সেন্টেন্সের মধ্যে যে স্ট্রাকচার আছে, অর্ডার আছে, সেটাও ঠিক করে লিখতে হবে। কোনোটা হয়তো ভার্বটা আগে দিয়ে দিলাম, সাবজেক্টটা পরে দিলাম, এরকম নয়। একদম সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, অবজেক্ট যেরকমভাবে আছে সেরকমভাবে কিন্তু আমরা করব। এইটুকু ছিল আমাদের আজকের আলোচনা, ঠিক আছে? তো এবার আমরা টপিক ওয়াইজ যাব।